বন্ধু দেখ, মেয়েটা সুন্দর না? বন্ধু, যেভাবেই হোক মেয়েটার সাথে প্রেম করতেই হবে। তুই আমাকে সাহায্য করবি, কারণ তুই এই লাইনে খুব পাকা আছিস। আজ হাই স্কুল লাইফের প্রথম দিন। প্রথম দিনে তোর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, আর আমাকে বলছিস আমি ওকে তোর জন্য পটিয়ে দিতে হবে। ভালোই মুশকিলে ফেলেছিস। বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এইটুকু না করিস, তাহলে তুই আমার কিসের বন্ধু? হয়েছে, আর ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে না। আর কোন মেয়ের কথা বলছিস? ওই লম্বা মেয়েটা নাকি ওর বান্ধবী? আরে, ওই লম্বা মেয়ের বান্ধবীর কথা বলছি। লম্বা মেয়েটা তোর, আর ওইটা আমার। আরে বাহ, একদম বাগাবাগি করে ফেলেছিস। আচ্ছা, চেষ্টা করে দেখতেছি। প্লিজ বন্ধু, একটু তাড়াতাড়ি দেখ না। মেয়ে পটানো কি মুখের কথা নাকি যে আজকেই পটিয়ে দিব? আরে বেটা, আজ থেকে চেষ্টা শুরু। তোকে কে বলছে আজকের ভেতরে পটিয়ে দিতে হবে? আচ্ছা বন্ধু, আমার উপর বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো। এসব কাজে একটু সময় লাগে। তোর উপর বিশ্বাস আছে বলেই তো তোকে বললাম। আমি তো জানি তুই কি জিনিস। আর পাম দিতে হবে না। আর কিরে তারেক, তুই একদম বোবা হয়ে আসিস দেখছি। কি আর বলবো, তোদের কথা শুনে শুধু মজা নিচ্ছি। আর এত বেশি মজা নিতে হবে না। এখন ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। নিহান, হৃদয় আর তারেক তারা তিন বন্ধু এবার নতুন স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই তাদের দুষ্টুমি শুরু। নিহান বড়লোক বাবা মায়ের একমাত্র ছেলে। শান্ত লাজুক প্রকৃতির হওয়ায় মেয়েদের ব্যাপারে সে খুব একটা আগ্রহ দেখায় না। স্কুলের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় হঠাৎই এক অপরিচিত মেয়েকে দেখে নিহান থমকে গেল। তারপর কি হলো আপনারা তো শুনলেনই। স্কুল লাইফের প্রথম দিন নিহানের অন্য মেয়ের প্রতি নজর পড়া দেখে তার বাকি বন্ধুরাও অবাক, কেননা নিহান মেয়েদের নিয়ে কথা বলতেই পছন্দ করে না। আর এই নিহান কিনা অন্য মেয়ের প্রেমে চিত হয়ে পড়ল। স্কুলের প্রথম দিন হওয়ায় বেশি ক্লাস হলো না, শুধু একজন স্যার এসে হাজিরা ডেকে একটু গল্পগুজব করে ছুটি দিয়ে দিলেন। তারপর তারা তিন বন্ধু যায় যে যার বাসায় চলে গেল। নিহাল বাসায় এসে কলিং বেল বাজাতেই নিহানের আম্মু এসে দরজা খুলে দিলেন আর বললেন, নিহান, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলি? আজকে প্রথম দিন আম্মু, তাই কোনো ক্লাস হয়নি। ও আচ্ছা, তাই স্কুলের প্রথম দিন কেমন কাটলো? নতুন বন্ধু বান্ধব হয়েছে? আমার জানের জিগার দুইটা বন্ধু থাকতে আর নতুন বন্ধুর কি দরকার? নিহানের কথা শুনে নীলা তার রুম থেকে বেরিয়ে আসলো। নীলা হলো নিহানের একমাত্র ছোট বোন। নীলা এসেই নিহালের দিকে একটা ভেঙচি কেটে বলল, হ্যাঁ, ওরাই তো আমার সব কিছু, আমি তো কিছুই না। দেখ না, আম্মু ভাইয়া স্কুল থেকে আসলো, আমার জন্য একটা চকলেটও আনলো না। নীলার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে নিহান তাকে কোলে তুলে নিল, তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, আমার নীলপরি, আমার লক্ষ্মী বোন, তোমার জন্য চকলেট না এনে আমি কি বাসায় আসতে পারি? এই নাও তোমার ফেভারিট চকলেট। আমার সোনা ভাইয়া, ভাইয়া তোর কান কাছে আন, একটা কথা বলি। আচ্ছা, এই নে, বল, কি বলবি? আমার জন্য কি একটা মিষ্টি ভাবি দেখে আসছিস? ও ভাই বোনের গল্প গুজব শেষ হলো, এখন যা ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আয়। নীলার মিষ্টি কথা শুনে নিহান কিছুটা অবাক হয়েছিল, কিন্তু তার মা সেই কথোপকথন শুনে ফেলায় সে হঠাৎই লজ্জায় পড়ে যায়। দ্রুত নীলাকে কোল থেকে নামিয়ে দিয়ে সে কোনো রকম নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকেই প্রথমে ফ্রেশ হয়ে নিল সে। সারাদিন স্কুলে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা দুষ্টুমি সব মিলে দারুণ একটা দিন কেটেছে, কিন্তু এখন শরীরে বেশ ক্লান্তি অনুভব হচ্ছে। দুপুরের খাবারটা সেরে নিতেই যেন আরও আলসেমি চেপে বসলো। তাই আর দেরি না করে বিছানায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটা রাত প্রায় 9টা ছুঁই করছে। ধীরে ধীরে উঠে এসে রাতের খাবারটা খেয়ে নিল সে। তারপর বিছানায় গিয়ে মোবাইলটা হাতে তুলে নিল। ফেসবুকে স্ক্রল করতে করতেই হঠাৎ তার মনে পড়ে গেল আজ স্কুলে সে হৃদয়কে একটা দায়িত্ব দিয়েছিল। এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওপেন করে হৃদয়কে মেসেজ দিল। হাই হৃদয়, হ্যালো। কি করছিস? এই তো শুয়ে আছি, খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমিয়ে যাব। আমার কাজটা কত দূরে এগোলো? তোর কাজটা কি এতই সহজ? না জানি মেয়েটার নাম, না জানি কোন গ্রামের, কিভাবে কি হবে বলতো? একটু সময় দে, কাল দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আর শোন। আর কিছু শুনতে পারবো না দোস্ত, ঘুমের চোখ দুটো বন্ধ হয়ে আসছে, এখন ঘুমাবো, কাল কথা হবে। বলেই এই কলটা কেটে দিল। হৃদয় মুজিব ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে পড়ল। সকালে তার ঘুম ভাঙল নীলার ডাকে। ভাইয়া,
এই ভাইয়া, এখনো ঘুমিয়ে আছিস? কলেজে যাবি না? আরে এত সকাল সকাল ডাকতেছিস কেন? সময় হলে তো যাব। তোর জন্য কি সকাল হয়নি এখনো? উঠে দেখ, 8:30 হয়ে গেছে। কথাটা শুনেই লাফ দিয়ে উঠল নিহান। নীলা তার সাথে একটা ভেঙচি কেটে চলে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যিই তো 8:30 হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে হৃদয়কে কল দেয়। হ্যালো হৃদয়। বল। বন্ধু, আমি রেডি হয়ে বের হচ্ছি। তুইও তাড়াতাড়ি বাজারে চলে আয়। বাজারে এক হয়ে স্কুলে যাব। ওকে। এই শোন, আজ কিন্তু সাইকেলে যাব না, হেঁটে যাব। কেন? কারণ স্কুল ছুটির পর ওই মেয়েটার পিছে পিছে ওদের গ্রামের দিকে যাব। আমাকে জানতেই হবে মেয়েটা কোন গ্রামের। ওকে, সমস্যা নাই, আমরা পায়ে হেঁটে যাব। বন্ধুর জন্য এইটুকু তো করতেই হবে। আমি রেডি হয়ে বাজারে আসছি, আর তুই তারেককেও কল করে বলে দিস আমরা পায়ে হেঁটে যাব। ওকে, ঠিক আছে। নিহান হৃদয়ের সাথে কথা বলে কলটা কেটে দিল। তারপর কল দিল তারেককে। তারেকও কল রিসিভ করতেই নিহান বলল, তারেক, আজ আমরা পায়ে হেঁটে যাব, তুই সাইকেল দিয়ে আসিস না? কেন, কি হয়েছে? আরে বেটা, তোরে যা বলছি তাই করিস। স্কুলে আসার পর সব বলবো। নিহান তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিল। বেশ সময় নষ্ট না করে দ্রুত রেডি হয়ে নিল সে। সকালে অল্প কিছু নাস্তা করেই বেরিয়ে পড়ল। হৃদয়ও বাজারও চলে এসেছে। নিহান এক মুহূর্ত দেরি না করে সে সরাসরি হৃদয়কে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে তারিকও স্কুলে পৌঁছে গেছে, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিহান কেন তাকে হেঁটে আসতে বলেছিল? প্রথমে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সে কিছুটা আন্দাজ করতেই পারছে। স্কুলে পৌঁছাতেই সে সোজা নিহানের কাছে গিয়ে বলল, কিরে নিহান, তুই তো পুরাই প্রেমিক পুরুষ হয়ে যাচ্ছিস। ওই মেয়েটার জন্য আজ আমাদের পায়ে হেঁটে নিয়ে এসেছিস। কাল না জানি কি করবি, আল্লাহ ভালো জানেন। এই চলো আগে ক্লাসে যাই, পড়ালেখাও করতে হবে তো নাকি? ক্লাসের ফাঁকে ফাঁকে চোখ রাখবো ওই মেয়ের প্রতি। নিহান, তুই একটু বেশি বেশি তাকাবি মেয়েটার দিকে, সেজন্য বুঝতে পারে আমরা তাকে ফলো করছি। ওকে গুরুজি, আপনি যা বলবেন। নিহান, তারেক আর হৃদয়ও ক্লাসে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ম্যাডাম এসে ক্লাস শুরু করলেন। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করলে নিহান যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। তার চোখ শুধু এক জায়গায় আটকে আছে, মেয়েটার দিকে। মেয়েটি মনোযোগ দিয়ে ক্লাস করছে, কিন্তু নিহান তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরাতে পারছে না। সে এতটাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে যে আশেপাশে কি হচ্ছে তার খেয়ালই নেই। চোখের পলক ফেলতে পর্যন্ত ভুলে গেছে। এই অস্বাভাবিক দৃশ্য ম্যাডামের চোখ এড়ায়নি। তিনি কিছুক্ষণ নিহানকে লক্ষ্য করলেন, তারপর হঠাৎই টেবিল থেকে একটা ডাস্টার তুলে নিয়ে সোজা তার দিকে ছুঁড়ে মারলেন। ডাস্টার গিয়ে লাগলো নিহানের মাথায়। চমকে উঠে সে বাস্তবে ফিরে এলো। পুরো ক্লাস হেসে উঠল। হৃদয় আর তারেক তো হাসতে হাসতে লুটিয়ে পড়ার জোগাড়। ম্যাডাম গম্ভীর কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে, ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে আশেপাশে কি দেখছো? সরি ম্যাম। সবাই শোনো, সবার উদ্দেশ্যে বলছি। আমার ক্লাসে এসে এদিক সেদিক তাকানো কোনোভাবে চলবে না। আমার ক্লাসে কোনো বেয়াদবকে আমি সহ্য করব না। সোজা ক্লাস থেকে বের করে দেব। ম্যাডামের এমন কথায় পুরো ক্লাস নীরবতায় ছড়িয়ে পড়ল। একটা একটা করে সবগুলো ক্লাস শেষ হলো। স্কুল শেষে 3 বন্ধু মিলে মেয়েটার পিছন পিছন ওর বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু মেয়েটা এখনো বুঝতে পারেনি তারা 3 বন্ধু মিলে ওই মেয়েটাকে ফলো করছে। মেয়েটা দেখতেও খুব সুন্দরী, সাথে তার আরও 2টো বান্ধবী। সবাই মিলে তারা প্রতিদিনই একসাথে আসে এবং একসাথেই বাড়িতে চলে যায়। স্কুলে বেঞ্চে বসার সময় তারা একসাথেই বসে। ওদিকে নিহান, হৃদয়, তারেক আর তার 3 বন্ধু একসাথে আসা যাওয়া করে, একসাথে বসে একসাথে সব কিছু। তার 3 বন্ধু মিলে 3 বান্ধবীর পিছনে লেগেছে প্রেম করার জন্য। এইভাবে চলতে লাগলো কয়েকদিন পর হঠাৎ করেই এক বান্ধবী ফলো করলো বিষয়টা। তারপর বলল, এই তামান্না, একটা বিষয় খেয়াল করছিস? কি? এই ছেলেরা আমাদের প্রতিদিন ফলো করে। তাদের গ্রাম আমাদের গ্রামের দিকে না হলেও প্রতিদিন আমাদের পেছনে পেছনে আমাদের গ্রাম পর্যন্ত আসে এবং পরবর্তীতে আবার ফেরত চলে যায়। বিষয়টা আমিও খেয়াল করেছি। আমার মনে হয় ওই ছেলেটা তোকে পছন্দ করে। আরে না, আমার মনে হয় তোকে পছন্দ করে। দাঁড়া, আমি গিয়ে কথা বলে দেখি। আরে না, এখন না, গ্রামের কাছেই চলে এসেছি। কেউ যদি দেখে তাহলে কিভাবে, বুঝতে পারছিস? হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করে দেখিনি। ঠিক আছে।
কালকে স্কুলে গিয়ে ওদের সাথে কথা বলবো। তাহমিনা ও তামান্না তাদের গ্রামের পথ ধরে ধীরে ধীরে চলে গেল। দূরে থেকে দাঁড়িয়ে নিহান আর হৃদয় ওদের যেতে দেখছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর একসময় তারা ফিরে এলো। সবার যেন আজকের দিনের উত্তেজনা একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল। গরম বিকেলটা সন্ধ্যার রূপ নিল আর সবাই যার যার বাসায় পথে রওনা দিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত ঘনিয়ে এলো। নিহান ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ার টেবিলে বসলো। দিনের সব ঘটনা মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে মনোযোগ ধরে রাখার চেষ্টা করলো। এরপর রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালের প্রথম আলো জানলা দিয়ে উকি দিল আর ঘুম ভেঙে গেল নিহানে। সে দ্রুত উঠে ফোন হাতে নিল। কোনো দেরি না করে হৃদয় আর তারেককে কল দিল। এই শোন, তাড়াতাড়ি বাজারে আয়, তারপর একসাথে স্কুলে যাব। হৃদয় তার তারেক একে একে চলে এলো। তারপর তারা একসাথে স্কুলের পথে রওনা দিল। সকালে হালকা বাতাস বইছে, আকাশটাও ছিল একদমই পরিষ্কার। ওদিকে তাহমিনা আর তামান্না স্কুলে চলে এসেছে। স্কুলের গেটের কাছে পৌঁছাতেই তামান্না তাদের দেখে ফেলল। তারপর তামান্না তাহমিনাকে বলল, তাহমিনা, ওই দেখ ছেলেগুলো স্কুলে চলে এসেছে। তুই ওদের সাথে কথা বলবি নাকি আমি যাব? আরে না, তুই ওদের সাথে কথা বলতে পারবি না। তুই দেখ আমি ওদের কি করি। কথাটা বলেই তাহমিনা নির্দ্বিধায় এগিয়ে আসতে আসতে লাগলো। অন্য সময় হলে নিহান একদম স্বাভাবিক থাকতো, কিন্তু আজ যেন তার বুকের মধ্যে একটু অদ্ভুত এক উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করতে লাগলো। না জানি মেয়েটা এসে এখন কি বলে। এই চিন্তায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তাহমিনার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে বেশ রাগেই আছে। হন হন করে কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিহান আর হৃদয়ের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই চারপাশের পরিবেশ ভারী হয়ে গেল। নিহান টেনশনে একপাশে একটু সরে দাঁড়ালো, কিন্তু হৃদয় দাঁড়িয়েই রইল। তার বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ হৃস্পন্দন চলতে লাগলো। তাহমিনা গম্ভীর মুখে একবার তাদের দিকে তাকালো, তারপর চোখ সরাসরি হৃদয়ের দিকে রেখে রাগী গলায় বলল, এই যে মিস্টার, শুনছেন? আপনাদের সাথে কিছু কথা ছিল। জি বলুন, কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি সেটা আপনারা ভালো করেই জানেন। আপনাদের বাসায় মা বোন নেই কেন? আপনারা প্রতিদিন মিলে কয়েকদিন যাবৎ আমাদের পেছন পেছন ঘুরছেন। প্রতিদিন স্কুল শেষে আমাদের গ্রাম পর্যন্ত যাচ্ছেন, ক্লাসে আমাদের দিকে তাকিয়ে থাকছেন। এগুলো কেন করছেন জানতে চাই। মানে আসলে কিভাবে যে বলবো, আপনি যদি কিছু মনে না করেন নির্ভয়ে বলতে চাই। হৃদয় আমতা আমতা করে কথাগুলো বলছিল, কিন্তু সাথে সাথে তার গোপন অস্ত্র তার দুটি চোখ কাজে লাগাচ্ছিল। সে জানে এই চোখের জাদুতে যে কোনো মেয়েকে কাবু করা সম্ভব, আর ঠিকই সেটাই করলো। তাহমিনা প্রথমে রাগে ছিল, কিন্তু হৃদয়ের চোখের গভীর দৃষ্টি থেকে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার কঠিন মন যেন আস্তে আস্তে নরম হতে লাগলো। রাগটা কেমন জানি চোখের ভাষায় বদলে গেল। ধীরে ধীরে তাহমিনাও একটু শান্ত হয়ে বলল, জি, নির্ভয়ে বলুন কি বলতে চাচ্ছেন। আসলে আপনারা আমাদের যা ভাবছেন আমরা আসলে সেরকম না। আমার বন্ধু নিহান স্কুলের প্রথম দিন থেকেই আপনার বান্ধবীকে খুব পছন্দ করেছে এবং আমাদেরকে খুব জ্বালাতন করছে আপনার বান্ধবীকে বুঝিয়ে তার সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য। তাই আসলে আমরা আপনাদের পিছনে পিছনে ঘুরছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তা আপনাদের বন্ধু বোকা নাকি? সে কথা বলতে পারে না নাকি কাপুরুষ, সাহস নিয়ে সামনে আসতে পারে না? বন্ধু দিয়ে কথা বলাচ্ছি। আসলে সেরকম কিছু না, সে একটু লাজুক প্রকৃতির, খুব ভালো মানুষ, তাই আমাদের মাধ্যমে কথা বলাতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বান্ধবীর সাথে কথা বলবো, দেখি সে রাজি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনার বান্ধবীর নামটা তো বলে যান। এতদিন ধরে পিছে পিছে ঘুরছেন, এখন ওর নামটাই জানেন না? ওর নাম তামান্না। বলেই তাহমিনা চলে গেল। নিহান আনন্দে নেচে উঠল, হৃদয়কে জড়িয়ে ধরে বলল, হৃদয় বন্ধু, তোকে কি বলে যে ধন্যবাদ দিব। আরে বেটা দূর, বন্ধুত্বের মাঝে আবার ধন্যবাদ কিসের? তুই ওই মেয়েটার সাথে অনেক ভালোভাবে কথা বলেছিস এবং একদিনের কথা বলাতেই তুই আমার মনের কথা সব ওকে বলে দিয়েছিস। কিন্তু বন্ধু, ওই মেয়েটা তো অনেক রেগে আসছিল, তোর কাছে এসেই এরকম নরম হয়ে গেল কিভাবে? আরে বেটা, ওইটা তুই বুঝবি না। ওইটা হলো এই দুই চোখের কেরেশমা, সবাইকে দিয়ে এটা হয় না। আরে বন্ধু, ওইটা শুধু তোর দ্বারাই সম্ভব, তাই তো তোকে কাজে লাগিয়েছি। এখন দেখার পালা সে আমার প্রস্তাব গ্রহণ করে কিনা।
এখন ভালোই ভালোই মেয়েটা তোর ভালোবাসা গ্রহণ করলেই হয়। গ্রহণ করবে, 100 বার করবে। আমাদের বন্ধু দেখতে সুন্দর কম নাকি? গ্রহণ না করে যাবে কই? এদিকে তাহমিনা তামান্নার কাছে আসতেই তামান্না বলল, কিরে তাহমিনা, খুব তো রাগ দেখিয়ে গেলি, ওখানে গিয়ে এরকম বিড়াল হয়ে গেলি কেন? আরে কি বলবো, ওই ছেলেটার চোখে মনে হয় জাদু আছে। ছেলেটার চোখের দিকে তাকাতেই আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছিল না। বুঝতে পারছি বান্ধবী, প্রেমে পড়ে গেছো তাই না? তা ছেলেটা কি তোমায় প্রপোজ করলো? আরে আমাকে প্রপোজ করলে তো আর কোনো কথাই ছিল না, এর সাথে সাথে রাজি হয়ে যেতাম। কিন্তু বিষয়টা তো অন্য কিছু। বিষয়টা অন্য কিছু? কি সেটা বলো আমাকে। হৃদয়ের পাশে যে ছেলেটা দেখছিস না, ছেলেটার নাম নিহান। ও তোকে পছন্দ করে। ছেলেটা খুব লাজুক, তাই বলতে পারছে না, তাই তার বন্ধুকে দিয়ে তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে। তুই কি বলিস? কথাটি শুনে তামান্না একটু চিন্তায় পড়ে গেল। তামান্নার এইরকম মুখ দেখে তাহমিনা বলল, বান্ধবী, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই ওই ছেলেটাকে পছন্দ করিস। তুইও লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে দেখতি, কিন্তু আমাদের বুঝতে দাস নাই। আসলে আমাদের প্রথম ক্লাসে যে ম্যাডাম ছেলেটার উপর ডাস্টার ছুঁড়ে মেরেছিল, তখন ছেলেটা আমার দিকেই তাকিয়েছিল। এরপর থেকে ওই ছেলেটা আমাদের ফলো করে এবং আমিও লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আমি গিয়ে ওদের বলে দেই যে আমার বান্ধবী তাকেও পছন্দ করে। আরে না, এরকম বলিস না, সমস্যা আছে। কি সমস্যা? তুই তো জানিস আমি আমার ফ্যামিলির 3 নাম্বার মেয়ে। আমার বড় আরো 2 বোন আছে। আমি গরিব ঘরের মেয়ে এবং নিহান অনেক বড় লোক। তাই আমার ভয় হচ্ছে এবং তাড়াতাড়ি আমি প্রেমে জড়াতে চাই না। আর কাছে তো মোবাইলও নাই যে আমি নিহানের সাথে যোগাযোগ করব। তো তুই এখন কি করবি? আর আমি তাদের কি বলবো? তুই বলবি যদি সত্যি নিহান আমাকে ভালোবেসে থাকে তাহলে সে যেন আমার জন্য অপেক্ষা করে। ক্লাস 10-এর পরীক্ষার পরে আমি নিহানের সাথে রিলেশন কন্টিনিউ করব। যদি এরকম শর্তে নিহানের কোনো আপত্তি না থাকে তাহলে আমিও অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে বলে আসছি। আচ্ছা শোনো, আজ বলার দরকার নেই, আরো 1-2 দিন পর বলিস। ওকে ঠিক আছে। এভাবে দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। প্রতিদিন হৃদয়, নিহান আর তারেই নিয়ম করেই তাদের ফলো করে। আর 3-4 দিন চলে যাওয়ার পর একদিন তাহমিনা হৃদয়কে ডাক দিল। এই যে মিস্টার হৃদয়, আপনার সাথে কথা আছে। হৃদয়ের এগিয়ে তাহমিনার কাছে চলে গেল। নিহান সেখানে দাঁড়িয়ে হৃদয়ের অপেক্ষা করতে লাগলো। তারপর হৃদয় বলল, জি ম্যাম সাহেব, বলুন। আমি মেম সাহেব বললাম কবে থেকে? নাকি আপনিও আপনার বন্ধুর মতন আমার সাথে ফ্লার্ট করছেন? এত সুন্দরী ম্যাম সাহেব চোখের সামনে থাকলে ফ্লার্ট করতে ক্ষতি কি বলেন? বাহ, আপনি তো খুব ভালো লাইন ধরে এগোচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, আমরাও দেখব। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। তারপর তাহমিনা ধীরে ধীরে হৃদয়কে তামান্নার বলা সব কথা বলল। কথাগুলো শুনে হৃদয় কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনার বান্ধবী খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন। আমরা এখনও ক্লাস 6 শেষ করে 7-এ উঠেছি। এত তাড়াতাড়ি আমাদের সম্পর্কে জড়ানো উচিত না। আমরা তো একে অন্যের ক্লাসমেট আছি। এভাবেই আরও 2-1টি ক্লাস আমরা অতিক্রম করি, তারপর দেখা যাবে। এখন থেকে আমরা ভালো বন্ধু হিসেবে পড়ালেখা চালিয়ে যাব। সেটাই ভালো হবে সবার জন্য। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে কথা বলে জানাবো আপনাকে। ধন্যবাদ সুন্দরী ম্যাম সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ভালো থাকবেন। তাহমিনা ধীরে ধীরে চলে গেল। কিন্তু নিহান তখনও দূর থেকে দাঁড়িয়েছিল। এতক্ষণ সে চুপচাপ অপেক্ষা করছিল, কিন্তু এখন আর ধৈর্য ধরে রাখতে পারল না। তার পক্ষে সম্ভবও হচ্ছিল না। বুকের ভেতর এক অজানা উত্তেজনা আর টেনশন কাজ করছিল। তামান্না তার প্রস্তাবে কি বলল, সময় যেন কাটতেই চাইছিল না। প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল এক একটা ঘন্টার সমান। অপেক্ষার প্রহর শেষ হলো। হৃদয় তার কাছে আসলো। নিহান হৃদয়কে বলল, বন্ধু, তোর সাথে তাহমিনার কি কথা হয়েছে এতক্ষণ? কি কথা বললি? প্লিজ বন্ধু, আমাকে তাড়াতাড়ি বল তামান্না আমার প্রস্তাব গ্রহণ করেছে কিনা। আরে বেটা বলিস না, আজ আমিও তাহমিনার সাথে মোটামুটি ফ্লার্ট করে নিয়েছি। সেটা পরে শুনবো, আগে তামান্না কি বলেছে সেটা বল। এখন কথা হলো, তাহমিনা তামান্নার সাথে কথা বলেছে। তামান্নাও তোকে অনেক পছন্দ করে, কিন্তু সমস্যা হলো। তারপর হৃদয় তামান্নার সব কথা নিহানকে খুলে বলল। কথাগুলো শুনে নিহান বলল, সে ঠিক বলেছে বন্ধু, কিন্তু এত লম্বা সময় আমি তার সাথে কথা না বলে কিভাবে থাকবো?
তাকে একদিন না দেখলে তার লম্বা কালো চুল, হরিণের মতো চোখ, খরগোশের মতো ছোট ছোট পায়ে তার চলাচল না দেখলে আমার নিঃশ্বাস চলে না। তোরা তো ভালো করেই জানিস একদিন স্কুল বন্ধ থাকলে আমি সারাদিন কিভাবে ছটফট করতে থাকি। জানি না আমি কিভাবে তার প্রেমে এত পাগল হয়ে গেলাম। সে আমার মায়াপরী। এই মায়াপরীকে আমি একদিন না দেখলে আমার চলে না। এত লম্বা সময় কথা না বললেও তুই তো প্রতিদিন তাকে দেখতে পারবি। সমস্যা কোথায়? আমরা তো তোর সাথেই আছি। প্রতিদিন আমরা তাদের পিছু পিছু তাদের গ্রাম পর্যন্ত যাব। যদি স্কুল কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় সমস্যা নেই, আমরা তার বাড়ির আশপাশে গিয়ে ঘুরে আসব। সবই ঠিক আছে বন্ধু, তারপরে অনেক কষ্ট হবে। এভাবে তাকে আমি প্রতিদিন চোখের সামনে দেখব, কিন্তু কথা বলতে পারবো না আমার মায়াপরীর সাথে। সেটা কিভাবে সম্ভব? আর সম্ভব না হলেও আমাকে সম্ভব করতে হবে। আমার মায়াপরীর জন্য আমি সব করতে রাজি। তাকে সারা জীবনের জন্য পেতে হলে আমাকে যত কষ্টই করতে হোক না কেন, আমি কষ্ট করতে রাজি। এভাবে চলতে থাকলো তাদের স্কুল জীবন। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি বছর। তারা 6, 7 শেষ করে এখন ক্লাস 8-এ পড়ে। নিহানের পড়ালেখার দিকে মন নাই। সে শুধু তামান্নার জন্যই স্কুলে আসা যাওয়া করে। স্কুল শেষে প্রতিদিন তামান্নার পেছন পেছন আসা যাওয়া করতে করতে একদিন তামান্নার বড় বোন নিহান সহ তার 3 বন্ধুকে দেখে ফেলল। তামান্নার পিছনে পিছনে তাদের বাড়ি পর্যন্ত যাওয়া আসা করত। তামান্নার বড় বোন জান্নাত, উনি প্রতিদিন ফলো করতে লাগলেন ওনার বোনের পেছনে কারা ঘোরাঘুরি করছে। এভাবে ফলো করতে করতে একদিন জান্নাত আপু ও তার পরিবারের সবাই মিলে কোথায় যেন যাচ্ছিলেন। যাবার পথে দেখা হয়ে যায় নিহান ও তার বন্ধু হৃদয়ের সাথে। তখন জান্নাত আপু তাদের ডাক দিয়ে বললেন, এই যে ছোট ভাইয়েরা, শুনছেন? এদিকে একটু আসুন। নিহান আর হৃদয় যখন দেখলো তামান্নার বড় বোন জান্নাত তাদের পাশে গাড়ি থামিয়ে তাদেরকে ডাকছেন, তখন নিহানের ভিতরে তুফান বইতে শুরু করলো। সে অনেক ভয় পেয়ে গেছে। সে মনে করছে আজ হয়তো তার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, বলে রাখি, এবং হৃদয় তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করার সময় জান্নাত আপুকে অনেকবার দেখেছে। সেজন্য তারা জান্নাত আপুকে ভালো করেই চিনে। কিন্তু তারা জানতো না জান্নাত আপু তাদেরকে ফলো করতে। নিহান ধীরে ধীরে জান্নাত আপুর কাছে আসলো আর বলল, আসসালামু আলাইকুম। জি আপু, বলেন কি বলবেন? তোমাদের নাম কি ছোট ভাই? জি আপু, আমি নিহান এবং সাথে আমার বন্ধু হৃদয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা কাজে যাচ্ছি, তাই বেশি কথা বলতে পারবো না। নিহান, তুমি তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমার সাথে রাত্রে বাসায় গিয়ে কথা বলবো। আমি তোমাকে কল করব, তুমি একটা নীরব জায়গায় গিয়ে আমার সাথে কথা বলবে। তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। জি আপু, আমার ফোন নম্বর 0172508। ওকে, ঠিক আছে। আপু, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটাও কি দেওয়া যাবে? মানে সেভ করে রাখতাম আর কি। তার প্রয়োজন নেই, আমি তোমাকে রাতে কল দেব। এই বলে জান্নাত আপু সালাম বিনিময় করে উনি ওনার কাজে চলে গেলেন এবং তার 2 বন্ধু পরামর্শ করতে লাগলো কিভাবে আপুর সাথে রাতে কথা বলা যায়। তারা আরও পরামর্শ করলো যাতে হৃদয় এবং তারেক তারা একই সাথে অবস্থান করবে এবং নিহান আপুর সাথে কথা বলবে। তারা পাশে থেকে তাকে সাহস যোগাবে। যেই ভাবলো সেই কাজ। রাত 10টার পর 3 বন্ধু মিলে একটা নির্জন জায়গায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। তারপর কল আসবে। একটু পরে জান্নাত আপু কল করলেন। হাত কাঁপা কাঁপা অবস্থায় নিহান কল ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ছোট ভাই, আমরা ভালো আছি। তা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আসলে আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ হচ্ছিল না। এখন আমি কিছু কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। জি আপু, বলেন। দেখো নিহান, তোমরা এখন অনেক ছোট, মাত্র ক্লাস 8-এ পড়ালেখা করছো। আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করছি। আমি দেখছি মেঘ, বৃষ্টি কিংবা প্রচণ্ড গরম উপেক্ষা করেও তুমি দিনের পর দিন আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছো। এমনও দিন গিয়েছে আমি দেখেছি প্রচণ্ড বৃষ্টির মাঝে তুমি এবং তোমার বন্ধু আমার বাড়ির পাশ দিয়ে বৃষ্টিতে ভিজে ঘোরাঘুরি করছো। এগুলো দেখে আমি আমার বোনের সাথে কথা বলেছি এবং আমার বোন আমাকে সব বলেছে।
তোমার সাথে তার কিভাবে কি চুক্তি হয়েছে সে সব কিছু আমাকে বলেছে। তোমরা এখনো ছোট মানুষ, সমস্যা নাই। তোমরা যদি একজন আরেকজনকে পছন্দ করো তাহলে আমাদেরও আপত্তি নেই, তবে তোমাদের পড়ালেখা শেষ করতে হবে। এখন এখন এগুলোতে মন দিলে চলবে না। আমি কথা দিচ্ছি, এখন থেকে তুমি আমার সাথে সব সময় কথা বলবে তামান্নার বড় বোন হিসেবে, এবং আমি তোমারও বড় বোন। এখন থেকে তুমি যখন চাইবে আমাকে কল করতে পারবে। সেই হিসেবে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আপু আসলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম না জানি আপনি রেগে গিয়ে আমার সাথে কিভাবে কথা বলবেন, কিন্তু আপনার সাথে কথা বলে আমি সত্যি অনেক অবাক হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মতো একজন বড় বোন পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। আপনি আমার সাথে থাকলে আমি পড়ালেখা শেষ না করা পর্যন্ত কখনোই তামান্নার সাথে কথা বলতে চাইবো না। আপনি আমাদের পাশে থাকলে আমরা পড়ালেখা শেষ করে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কোনো সমস্যা নেই। এভাবে নিহান এবং তার প্রেমিকার বড় আপুর সাথে দিনের পর দিন মাসের পর মাস কথা চলতে থাকে। সবার জানার জন্য বলে রাখি, নিহানের প্রেমিকার বড় আপু খুব ভালো একজন মানুষ নয়। উনি ছেলেদের সাথে প্রেম করে ছেলেদের পকেট ভাঙিয়ে খেতে ভালোবাসেন। ওনার ছোট বোনকে কাজে লাগিয়ে নিহানকে লুটে খাওয়ার পরিকল্পনা করেন তিনি, কারণ নিহান বড়লোক বাপের ছেলে। দামি বাইক, মোবাইল কি নেই তার, সব কিছু দেখে জান্নাত আপুর লোভ সামলাতে পারেননি। নিহানদের এলাকায় ঘন ঘন ওয়াজ মাহফিল হয়, সেই সুবাদে মেলাও বসে, আর প্রতি মেলায় নিহান হাজার হাজার টাকা খরচ করে তাদের বাড়ির জন্য পাঠিয়ে দেয়। এগুলো দেখে নিহানের বন্ধু হৃদয়ে তাকে উপদেশ দেয়। বন্ধু নিহান, তুই এগুলো কি শুরু করেছিস? তুই জান্নাত আপুর পাল্লায় পরে দিনের পর দিন এত এত টাকা খরচ করে যাচ্ছিস, কিন্তু একদিন এখনো তোর প্রেমিকার সাথে কথা বলতে পারিসনি। আমার মনে হচ্ছে জান্নাত আপু খুব সুবিধার মানুষ না, কারণ বড় বোন হয়ে ছোট বোনের প্রেমিকের সাথে উনি দিনের পর দিন কথা বলে যাচ্ছেন এবং এটা ওটা চেয়ে নিচ্ছেন। তুইও ব্যাগ ভর্তি করে সব সময় পাঠিয়ে দিচ্ছিস, এত এত টাকা খরচ, কিন্তু এখনও তোর প্রেমিকার সাথে একদিন ফোনে কথা হয়নি। বছরের পর বছর চলে যাচ্ছে, সেই 6 থেকে এখন আমরা ক্লাস 10-এ পড়ালেখা করছি। জান্নাত আপু চাইলে তোর সাথে ওনার বোনের কথা বলিয়ে দিতে পারতেন মাঝে মধ্যে হলেও। আমার কাছে মনে হচ্ছে এরা তোর সম্পদের লোভে তোর সাথে খেলা করে যাচ্ছে। এগুলো শুনে প্রচণ্ডভাবে রেগে যায় এবং 7-8 বছরের বন্ধুত্ব ভুলে গিয়ে খারাপ আচরণ করতে হৃদয়কে বলে, দেখ বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আমি অনেক ভালোবাসি। একসাথে আমরা অনেক বছর পার করেছি। একদিন তোর সাথে কথা না বললে আমার দিন যায় না, তোরও দিন যায় না, কিন্তু এর মানে এটা নয় তুই আমার ব্যক্তিগত জীবনে এভাবে ইন্টারফেয়ার করবি এবং আমার পছন্দের একজন মানুষের পরিবার নিয়ে এভাবে বাজে মন্তব্য করবি। হ্যাঁ ঠিক আছে, আমার এই সম্পর্কের পিছনে তোর অনেক অবদান আছে, আমি তোর অবদান অস্বীকার করছি না, কিন্তু এত সময় তুই জান্নাত আপু ও তাদের ফ্যামিলির বিষয়ে যে কথাগুলো বলেছিস আমি এগুলো মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে তুই আমার বন্ধু হয়ে এরকম কথা বলতে পারলি। তুই যদি দ্বিতীয়বার এরকম করিস আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধাবোধ করব না। হৃদয়ের সাথে রাগারাগি করে নিহান বাইকে উঠে প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে এরকম আচরণ দেখে হৃদয়ের চোখে পানি টলমল করছে, কারণ বছরের পর বছর এই বন্ধুত্বের জন্যই রোদ, বৃষ্টি, ঝড়, তুফান উপেক্ষা করে তামান্নার বাড়ির আশেপাশে ঘোরাফেরি করেছে। রাত নাই দিন নাই, নিহান যখন ফোন করত, বন্ধু চল তামান্নাকে দেখতে যাব, তখনই হৃদয় কিছু না বলেই নিহানের সাথে চলে যেত। এমনকি অনেক সময় এমন গিয়েছে গ্রামের মানুষের কাছে ধরা পড়তো তারা। এত এত কষ্টের পরেও হৃদয়ের প্রতি নিহানের এইরকম আচরণ হৃদয় মেনে নিতে পারেনি। শুরু হয় তাদের বন্ধুত্বের ফাটল। হৃদয় ভারাক্রান্ত মনে ফোনটা হাতে নিয়ে তারেককে কল দেয় আর বলে, বন্ধু তারেক, শুন, যে বন্ধুর জন্য জীবন বাজি রেখে বছরের পর বছর এত কিছু করলাম, সেই বন্ধু আজ একটা মেয়ের জন্য আমার সাথে এরকম আচরণ করলো। বন্ধু, আমি মেনে নিতে পারছি না। তুই তো সব জানিস, তুই আমাদের সাথে ছিলি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, জান্নাত আপু মানুষ ভালো না, উনি নিহানকে লুটে খাওয়ার দান্দায় আছে। তুই তো ভালো করেই জানিস, তোর আমার অনেকবার কথা হয়েছে এ বিষয়ে, কিন্তু আমি নিহানকে বলার সাহস পাইনি। আজ আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম।
তারপর সে আমার সাথে এরকম আচরণ করেছে। সে আরও বলেছে সে নাকি আমার সাথে বন্ধুত্ব রাখবে না। আমিও তার বন্ধুত্বের দ্বার ধারি না। এত কষ্টের পরেও সে যদি আমার সাথে এরকম আচরণ করে ভুলে যেতে পারে, আমিও ভুলে যেতে সময় নিব না। আমিও দেখব এই জান্নাত আপু ওনার বোন নিহানের হাতে তুলে দেয় কিনা। বন্ধু, সবই শুনলাম, আমিও বিশ্বাস করতে পারছি না নিহান এরকম আচরণ করতে পারে, তাও একটা মেয়ের জন্য। আমরা তার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু সে এক মুহূর্তে চোখ পরিবর্তন করে ফেললো। কোনো সমস্যা নেই, তাকে তার মতো চলতে দেই, দেখি সে কত দূর যেতে পারে। এভাবে নিহান, হৃদয় এবং তারেকের বন্ধুত্ব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। নিহান সে তার প্রেমিকার পরিবার নিয়ে মগ্ন। এক পর্যায়ে এসএসসি পরীক্ষা শেষ হয় এবং মুজিব সহ তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়। হৃদয়, তারেকের রেজাল্টও ভালো হলেও নিহানের রেজাল্ট একদমই ভালো হয়নি। সে মুখে কিছু অস্থিরতা নিয়ে বাসায় চলে যায়। বাসায় ঢুকতেই তার মা বলেন, নিহান, তোর আজ রেজাল্ট দিয়েছে তাই না? কেমন হলো রেজাল্ট? হুম। মানে ভালো করে বল তো। মা, আমি পাশ করেছি, কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। কি বললি? কত পেলি? জিপিএ 3.19। হায় রে, আমি তো আশা করেছিলাম তুই ভালো করবি। তুই কি ঠিক মতো পড়াশোনা করিস না বল? মা, আমি পড়েছি, কিন্তু পরীক্ষা ভালো হয়নি। জানিস বাবা, রেজাল্টই সব নয়, কিন্তু চেষ্টা করাটা খুব জরুরি। আমি চাই তুই নিজের ভুলগুলো বুঝে নে, যেন পরের বার আরো ভালো করতে পারিস। মা, আমি সত্যি চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো আমার আরও বেশি পরিশ্রম করা দরকার ছিল। বাবা, ভুল করলে সেটা শিক্ষা নিতে হয়। এখন থেকে যদি মনোযোগ দিয়ে পড়িস তাহলে তোর সামনের পথ আরো উজ্জ্বল হবে। আমি তোকে বকা দেব না, কারণ আমি জানি তুই নিজেই কষ্ট পাচ্ছিস। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আরও মনোযোগী হব। আমি প্রমাণ করব যে আমি পারি। এটাই আমার ছেলের প্রতিজ্ঞা হওয়া উচিত। চল, আজ তোকে তোর পছন্দের খাবার খাওয়াবো। মন খারাপ করলে চলবে না। মা, আমি ভেবেছিলাম তুমি রাগ করবে। রাগ করলে কি তোর রেজাল্ট ভালো হয়ে যাবে? আমি চাই তুই নিজেকে বদলাস, তাহলে আমি খুশি হব। তুমি দুনিয়ার সেরা মা, আমি সত্যি চেষ্টা করব মা। আমি জানি বাবা, তুই একদিন অনেক বড় হবি। নিহানের মা তাকে দোয়া করে খাবার তৈরি করতে চলে গেলেন, কিন্তু তিনি তো জানেন না তার ছেলের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কারণ কি। নিহান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে চলে গেল। তারপর জান্নাত আপুকে কল করলো। হ্যালো আপু, কেমন আছো? হ্যাঁ ছোট ভাই, ভালো আছি। তুমি কি করো? আমিও ভালো আছি আপু। তা তোমার রেজাল্ট কেমন হলো? পাশ করেছি আপু, কিন্তু রেজাল্ট তেমন ভালো হয়নি। সমস্যা নেই, পড়াশুনো করো, এই শীতে আরো ভালো হবে। জি আপু, কিন্তু আপু আপনি তো বলেছিলেন এসএসসির পর আপনি তামান্নার সাথে আমার কথা বলিয়ে দিবেন, আমাদের সম্পর্কটা পরিপূর্ণ করার কথা বলেছিলেন। হ্যাঁ ভাই, তোমাদের সম্পর্কে আমি সব রকম সাহায্য করব। একটু ধৈর্য ধরো। ঠিক আছে আপু, তাহলে এখন রাখছি। ওকে, বাই। নিহান কলটা কেটে দেয়, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। জান্নাত আপুর কথাগুলো তার মনে দাগ কাটে। বিশেষ করে তামান্নার ব্যাপারে শোনার পর থেকে সে আরও কৌতূহলী হয়ে ওঠে। এরপর দিন কয়েক ধরে নিহান বারবার জান্নাত আপুকে কল করে, তামান্নার সাথে কথা বলার ইচ্ছার কথা জানায়। কিন্তু জান্নাত প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখায়। কখনো বলে তামান্না ব্যস্ত আছে, কখনো বলে ও লজ্জা পাচ্ছে, আবার কখনো বলে এখনই কথা বলাটা ঠিক হবে না, একটু সময় দাও। নিহান অপেক্ষায় থাকে, প্রতিদিন আশা করে যে আজ হয়তো তামান্নার সাথে কথা বলতেই পারবে, কিন্তু দিন যায় তবু সেই সুযোগ আসে না। ধীরে ধীরে তার মনে অস্থিরতা তৈরি হয়, আর সে আরও বেশি করে জান্নাত আপুর উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এদিকে জান্নাত বুঝতে পারে নিহান পুরোপুরি তামান্নার প্রতি আগ্রহী হয়ে পড়েছে, আর তখনই তার মাথায় নতুন এক পরিকল্পনা আসে। সে ভাবতে থাকে, নিহানকে শুধু প্রেমের মোহে আটকে রাখলেই হবে না, ওকে এমনভাবে জড়িয়ে ফেলতে হবে যেন সহজে বের হতে না পারে। জান্নাত বুঝতে পারে তামান্নাকে সামান্য দূরে রেখে একটু একটু করে আগ্রহ বাড়িয়ে তুললে নিহান আরও বেশি গভীরভাবে ফাঁদে পড়বে, আর সেই সুযোগে সে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে। এই নতুন পরিকল্পনা মাথায় নিয়ে একদিন জান্নাত নিজেই নিহানকে কল করে আর বলে, কি খবর নিহান? কিছু না আপু। তুমি তো এতদিন ধরে তামান্নার সাথে কথা বলতে চাইছিলে, তাই না? হ্যাঁ আপু, প্লিজ এবার কথা বলিয়ে দিন।
আচ্ছা বেশ, অনেক ভাবনা চিন্তার পর মনে হলো তোমাদের একটু কথা বলা উচিত। সত্যি বলছেন? হ্যাঁ, একটু অপেক্ষা করো, তামান্নাকে ডেকে আনছি। নিহানের হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। এতদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আজই সে তামান্নার সাথে কথা বলতে পারবে। নিহানের হাতঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলছে, কিন্তু তার মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। এতদিন অপেক্ষার পর আজ সে তামান্নার কণ্ঠ শুনতে যাচ্ছে। অন্যদিকে জান্নাত তামান্নার হাতে ফোনটা তুলে দেয়। তামান্না একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু জান্নাত ইশারায় বোঝায় যে সে যেন স্বাভাবিক থাকার চেষ্টা করে। আরেকটা কথা বলে রাখি, এতদিন তারা একসাথেই পড়ালেখা করলেও জান্নাত আপুর শর্ত ছিল নিহান কোনোভাবেই তামান্নার সাথে কোনো কথা বলতে পারবে না। তাই এর আগে তামান্নার সাথে নিহানের কথা হয়নি। তারপর তামান্না বলে, হ্যালো। নিহান প্রথমে কিছু বলার আগে স্তব্ধ হয়ে যায়। এতদিন ধরে যে কণ্ঠ শুনতে চেয়েছিল তা এখন এত কাছে। হ্যালো, তুমি তামান্না? হুম। কেমন আছো? ভালো, আপনি? আরে আমাকে আপনি বলছো কেন? অভ্যাস হয়ে গেছে। কয়েক সেকেন্ডের নীরবতা। দুজনেই বুঝতে পারছে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তাদের মধ্যে। আমি সত্যি ভাবিনি তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারবো। আমিও ভাবিনি। জান্নাত পাশ থেকে হাসছে। তার মনে হচ্ছে নিহান ধীরে ধীরে তার ফাঁদে পড়ছে। তারপর জান্নাত আপু ইশারায় তামান্নাকে বোঝায়, কথা বাড়াও, ও যেন আরো জড়িয়ে পড়ে। আপনি মানে? তুমি এতদিন আমাকে মনে রেখেছো? মনে রাখবো না কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে এসএসসির পর তুমি আমার সাথে সম্পর্কে জড়াবে। আর জান্নাত আপুর সাথে আমার তো সবসময় কথা হতো। হ্যাঁ, তা তো জানি। আপু বলেছে কি বলেছে? তুমি নাকি খুব মিষ্টি কথা বলতে পারো। তাহলে তো আমাকে আরো বেশি মিষ্টি কথা বলতে হবে। তামান্না হেসে ফেলে, আর সেই হাসির শব্দে নিহানের হৃদয় আরও উচ্ছ্বাসিত হয়ে ওঠে। এভাবে চলতে থাকে তাদের প্রথম আলাপ। একদিন রাতে ঘরে বসে জান্নাত ও তামান্না কথা বলছে। তামান্না ফোন হাতে নিয়ে একবার নিহানের নামের দিকে তাকাচ্ছে, আবার জান্নাতের দিকে তাকাচ্ছে। তারপর তামান্না বলল, আপু, আমি আস্তে আস্তে ওর সাথে স্বাভাবিক হয়ে যাচ্ছি, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মানে, তুমি সত্যি সত্যি প্রেমে পড়ে যাচ্ছ নাকি? না না, কিন্তু ও তো আসলেই খুব ভালো ছেলে। শোনো, ও যদি সত্যিই ভালো ছেলে হয় তাহলে সেটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ ও ভালো হলে আমাদের বিশ্বাস করবে, আর বিশ্বাস করলেই ওর থেকে যা চাই সেটা সহজেই আদায় করতে পারবো। কিন্তু কিভাবে? এখন থেকে তুমি ওর প্রতি একটু বেশি আবেগ দেখাবে। ধরো, হঠাৎ করে বলবে আমি আজ খুব কষ্টে আছি, কথা বলতে ইচ্ছে করছে না। দেখবে ও একেবারে পাগল হয়ে যাবে তোমার জন্য। আর যদি জিজ্ঞেস করে কষ্ট কিসের? তখন বলবে এমনি একটু মানসিক চাপ, বা আমার না মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই, সবাই আমাকে ভুল বুঝে। এমন কিছু বললেই ও তোমার পাশে থাকার জন্য মরিয়া হয়ে উঠবে। তাহলে আজই ট্রাই করি। এখনই কর, আমি পাশেই আছি। ঠিক কি বলতে হবে সব বলে দেব। তারপর তামান্না নিহানকে কল দেয়। ফোনের পর্দায় তামান্নার নাম ভেসে উঠতেই নিহানের মুখে এক ঝলক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছে। তার হৃদয়ের ভালোবাসার স্রোত বয়ে যায়। আবেগে চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। তামান্নার নাম্বার থেকে আসা এই কল যেন তার সমস্ত অপেক্ষার প্রহরকে অর্থবহ করে তোলে। নিহান উত্তেজনায় ধীরে ধীরে কলটি রিসিভ করে গভীর ভালোবাসায় সিক্ত কণ্ঠে বলে, হ্যালো তামান্না, কি খবর? ভালো না। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? কিছু না, একটু মন খারাপ। কেন, আমাকে বলো প্লিজ। মাঝে মাঝে মনে হয় আমার আসলে কেউ নেই, সবাই শুধু স্বার্থপর, আমাকে কেউ বোঝে না। কি বলছো তুমি? আমি কি নেই? তামান্না সোফায় বসে, এক প্রকার আড়ালে ঠোঁটে মুচকি হাসে, আবার বলে, কখনো কখনো মনে হয় সবাই আমাকে ভুল বোঝে, কেউ আমাকে জানেই না। আমার মনে হয় কেউ আমার ভেতরের দুঃখটা বুঝতে পারে না। না, তুমি ভুল বলছো। আমি জানি তুমি কতটা শক্ত। আমি জানি তোমার ভেতরে কি আছে। তুমি শুধু আমাকে বলো, আমি তোমার পাশে দাঁড়াবো। তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গেই থাকবো। সত্যি? তুমি কি আমাকে কখনো একা হতে দিবে না? কখনো না, তোমার জন্য আমি সব করতে পারি। তুমি শুধু আমাকে বলো কিভাবে তোমার পাশে থাকতে পারি। তুমি জানো আমি কিছুদিন আগে খুব একা ছিলাম। এমন মনে হয়েছিল আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু এখন তুমি বললে যে তুমি সব সময় পাশে থাকবে, সেটি অনেক ভালো লাগছে। তামান্না, আমি তো জানি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি কিছু চাও আমি সব করতে পারবো। তুমি শুধু আমাকে বলো। তাহলে তুমি যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও
তাহলে একটু সাহায্য করবে? অবশ্যই, তুমি বলো, আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। তুমি আমাকে কখনো না বলবে না, তাই তো? কখনো না। তামান্নার মনে এক অদ্ভুত দ্বিধা কাজ করছিল। সে কিছু চাইবে নিহানের কাছ থেকে, কিন্তু তার আগেই ঠিক করে নিতে হবে কিভাবে চাইবে, আর আদৌ সেটা চাইতে যাবে কিনা। ভাবনার জট খুলতেই জান্নাতের সাথে পরামর্শ করাই ভালো মনে হলো তার। তাই কিছুক্ষণ সময় নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলো। নিহানকে সে নরম স্বরে বলল, আমি একটু পরে তোমাকে কল করছি, মাত্র 10 মিনিটের জন্য সময় দাও, ঠিক আছে? নিহান কিছু বোঝার আগেই তামান্না কল কেটে দিল। ফোনের স্ক্রিন নিভে যেতেই তামান্না চুপচাপ বসে রইল, এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে রইল। বিষয়গুলো তার একদমই ভালো লাগছিল না, যেন মনে হচ্ছিল সব কিছু জটিল হয়ে যাচ্ছে। ঠিক তখনই জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, শোনো, তুমি এখন যেটা করেছো সেটা খুব ভালো। তুমি নিঃসন্দেহে নিহানকে নিজের কাছে টেনে নিয়েছো, কিন্তু পরের স্টেপটা একটু বাড়িয়ে নিতে হবে। কিভাবে? এবার তোমাকে তাকে একটু ড্রিম গিফট করার জন্য প্রস্তুত করতে হবে। ড্রিম গিফট? কি সেটা? মনে রেখো, তোমার উদ্দেশ্য হলো তাকে এমনভাবে আকর্ষণ করা যাতে সে কোনো রকম বাধা ছাড়াই তোমার সব চাওয়া পূর্ণ করে। এখন তোমাকে কিছু জিনিস চাইতে হবে। কি চাইবে তুমি? আমি আমি আসলে নতুন একটা আইফোন চাই। কি বলছো? কিন্তু একটা নয়, তোমাকে দুটো আইফোন চাইতে হবে। মনে রাখো তামান্না, দুটি আইফোন, তাও প্রিমিয়াম মডেল। দুটো? তুমি নিশ্চিত? হ্যাঁ, দুটো। যখন তুমি তাকে পুরোপুরি নিজের মধ্যে একাত্ম করবে, তখন তোমার কাছে তার পুরো পৃথিবী থাকবে। এখন তোমাকে এমনভাবে কিছু বলতে হবে যে সেটা সে ফেলতে পারবে না। তামান্না একটু গম্ভীর হয়ে যায়। সে জান্নাতের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। তার ভেতরে এক ধরনের সংকল্প দৃঢ় হতে থাকে। তামান্না ফোন হাতে নিয়ে আবারও কল দেয় নিহানকে। ফোন রিং হবার পর নিহাল কল রিসিভ করে সে আগের মতোই তামান্নার কণ্ঠ শুনতে একদমই আগ্রহী। হ্যালো, হঠাৎ কল কেটে দিলে, কি হয়েছে? কিছু হয়নি, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তোমার একটু মন খারাপ বলেছিলে, এখন কেমন লাগছে? হ্যাঁ, একটু ভালো লাগছে, কিন্তু জানো, মাঝে মাঝে আমি কিছু জিনিস চেয়েও পেতে পারি না। তুমি কি চাও বলো তো, আমি তোমায় দিব। আসলে আমি একটা আইফোন চেয়েছিলাম। আইফোন? এটা তো খুব দামি, তারপর আমি তোমাকে দিব? আসলে দুটো চাই, আমার একটা আর জান্নাত আপুর জন্য একটা। দুটো? তুমি কি নিশ্চিত? হ্যাঁ, তুমি তো বলেছিলে তুমি সব করতে পারবে আমার জন্য। হ্যাঁ, আমি সত্যি তোমার জন্য সব করব, কিন্তু এই দুটো আইফোন তুমি কি সত্যি দরকার মনে করো? হ্যাঁ, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনে হয় কিছু একটা জিনিস পেলে আমার মন শান্ত হবে। আমি বুঝেছি, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। তুমি তো সত্যি অনেক ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর কলটা কেটে দেয় নিহান। নিহান কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, মনে মনে ভাবতে থাকে দুটো আইফোন কিভাবে কেনা সম্ভব। কিন্তু যেভাবেই হোক তামান্নার জন্য একটা আইফোন সে কিনবেই। এটা যেন তার কাছে এক অসম্পূর্ণ প্রতিজ্ঞার মতো। অনেক ভেবে সে সিদ্ধান্ত নেয় মায়ের কাছেই সাহায্য চাইবে। মাই তো সবসময় তার পাশে ছিলেন, আজও নিশ্চয়ই তাকে নিরাশ করবেন না। রান্নাঘরে নিহানের মা চায়ের কাপ হাতে বসে আছেন। নিহান আস্তে করে সেখানে এসে দাঁড়ায়, একটু ইতস্তত করে তারপর কথা শুরু করে। মা, একটা কথা বলবো? বল, কি বলবি? আমি কিছু টাকা চাইছিলাম, একটু বেশিই লাগবে। কত টাকা? আর এত টাকা দিয়ে কি করবি? এমনি একটা দরকার আছে। এমনি? তুই কি লটারির টিকিট কিনবি নাকি? নাকি কোনো বাজে বন্ধুর পাল্লায় পড়ছিস? আরে না মা, এমন কিছু না। তাহলে খুলে বল, আমার কাছ থেকে এত টাকা চাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিহান চুপ করে থাকে, কি বলবে বুঝে উঠতে পারছে না সে আসল সত্যি বলতে পারবে না, কিন্তু মাও এত সহজে ছেড়ে দেওয়ার মতো নয়। ঠিক এই সময় রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একজনের চোখ পুরো দৃষ্টিতে ধরা পড়ে। সে আর কেউই নয়, নিহানের বড় ভাই রাফি। রাফি বলে, মা, ওকে আর বেশি চাপ দিও না, দেখছো না আমাদের ছোট সাহেব অস্বস্তিতে আছে। নিহান চমকে ওঠে। সে বুঝতেই পারেনি যে রাফি এতক্ষণ ধরে সব শুনছিল। তুমি কখন এসেছো? যখন থেকেই আমার ছোট ভাই টাকার জন্য কাকুতি মিনতি শুরু করেছে। ভাইয়া, তুমি প্লিজ মজা করো না। আমি তো মজা করছি না,
সত্যি জানতে চাইছি তুই এত টাকা দিয়ে কি করবি? নিহান মাথা নিচু করে থাকে, কি বলবে বুঝে উঠতে পারে না। রাফি একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। দেখ, তোর কোনো বিপদে পড়ার মতো অবস্থা হয়নি তো? কেউ কি তোকে ব্ল্যাকমেল করছে? না না, এমন কিছু না। তাহলে বল ব্যাপারটা কি? নিহান বুঝতে পারে সহজে মা আর রাফিকে এড়িয়ে যাওয়াটা হয়তো সম্ভব নয়, তাই সে একটা বিশ্বাসযোগ্য মিথ্যা বানিয়ে বলার সিদ্ধান্ত নেয়। নিহান একটু মন খারাপের ভাব এনে বলে, মা, আসলে হৃদয় খুব অসুস্থ। হৃদয়? ওর কি হয়েছে? হঠাৎ কি হলো ওর? ওর কিডনিতে সমস্যা ধরা পড়েছে। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে। হায় আল্লাহ, ওর বাড়িতে কি কেউ নেই? ওর বাবা মা টাকা জোগাড় করতে পারছে না, তাই আমাকে সাহায্য করতে বলেছে। কত টাকা দরকার? কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা। আল্লাহ, এত টাকা একসঙ্গে আমি কোথায় পাবো? মা, টেনশন করো না। হৃদয় তো নিহানের ছোটবেলা থেকে বন্ধু। আমি কিছু টাকা জোগাড় করছি, তুমি কিছু দাও, হয়ে যাবে। নিহারের মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মিথ্যাটা কাজ করেছে। রাফি চুপচাপ কিছুক্ষণ নিহানের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তারপর গম্ভীর স্বরে বলে, হৃদয়ের কি আসলেই এত খারাপ অবস্থা? হ্যাঁ ভাইয়া, খুব খারাপ। ডাক্তার বলেছে যদি এখনই অপারেশন করানো না হয় বড় বিপদ হতে পারে। ঠিক আছে, আমি একটু খোঁজ নিই। আরে না ভাইয়া, তুমি খোঁজ নিলে ওরা মনে করবে আমরা বিশ্বাস করছি না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। রাফি কিছুক্ষণ চুপ থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা ঠিক আছে। মনের মধ্যে সন্দেহ থাকলেও রাফি আপাতত কিছু বলে না। নিহার স্বস্তি পায়, কিন্তু বুঝতে পারে রাফি এত সহজেই এই ব্যাপারটা ভুলে যাবে না। পরদিন নিহান মায়ের কাছ থেকে কিছু টাকা পায় আর বাকিটা রাফি জোগাড় করে দেয়। সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকা হাতে চলে আসে। তখন নিহানের মা বলে, হৃদয় যদি সত্যি অসুস্থ হয় তাহলে আমাদের জানাতে পারতো। মা, ও খুব লজ্জা পাচ্ছিল, তাই আমাকে বলেছে। ঠিক আছে, টাকা তোর হাতে দিলাম, কিন্তু পরে ওর খোঁজ নেব আমি। হ্যাঁ ভাইয়া, নইও। নিহান টাকা হাতে পেয়ে তামান্নাকে ফোন দেওয়ার জন্য মুখ খেয়ে থাকে। কত কষ্ট করে টাকা জোগাড় করেছে সে। এখন তামান্নার জন্য আইফোন কিনে তাকে খুশি করাটা তার জন্য সব থেকে বেশি জরুরি। নিহান উত্তেজনা হয়ে তামান্নাকে ফোন দেয়। রিং হওয়ার পরপরই ওপাশ থেকে তামান্না রিসিভ করে। হ্যালো নিহান, কেমন আছো? একদম দারুণ, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। সত্যি? ও মাই গড, তুমি তো আসলেই আমাকে অনেক ভালোবাসো। আরে এসব বাদ দাও, তোমরা কখন দেখা করবে? আজ সন্ধ্যায় কেমন হয়? ঠিক আছে। আমি তো খুব নার্ভাস, প্রথমবার তোমার সঙ্গে এইভাবে দেখা করব তো। আরে কিছু হবে না, আমি শুধু তোমার হাতে ফোনগুলো তুলে দিতে চাই। সন্ধ্যায় নিহান নির্দিষ্ট রেস্টুরেন্টে পৌঁছায়। সে একটু আগেই চলে এসেছে, মনে মনে বেশ নার্ভাস। কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের দরজায় জান্নাত ও তামান্না প্রবেশ করে। তামান্না হালকা গোলাপি রঙের ড্রেস পরে এসেছে, একটু লাজুকভাবে নিচের দিকে তাকিয়ে আছে। তামান্না ধীরে ধীরে চেয়ারে বসে, কিছু না বলে শুধু মৃদু হাসে। আরে বাবা, কিছু বলো। কি বলবো? কিছু না, শুধু বলো যে তুমি খুশি হয়েছো। আমি অনেক খুশি। নিহান তখন ব্যাগ থেকে আইফোনের 2টি বক্স বের করে টেবিলে রাখে। তামান্না ও জান্নাত দুজনকেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। জান্নাত আপু বলে, ও মাই গড, সত্যি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলাম। তামান্না ধীরে ধীরে বক্সগুলো হাতে নেয়, চোখে মুখে আনন্দের ঝিলিক। ধন্যবাদ নিহান। তোমার জন্য সবকিছু। জান্নাত আর তামান্না একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসে। আচ্ছা, তাহলে এবার আমরা বের হচ্ছি। এত তাড়াতাড়ি? আজ একটু তাড়াতাড়ি যাই, পরে আবার দেখা হবে। ঠিক আছে। জান্নাত ও তামান্না খুশি মনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। নিহান তাদেরকে চলে যেতে দেখে মুচকে হাসে, কিন্তু সে বুঝতে পারছে না এই হাসির পেছনে জান্নাতের জন্য অন্য পরিকল্পনা লুকিয়ে আছে। এভাবে দেখতে দেখতে চলে যায় আরও 2 মাস। জান্নাত আর তামান্না নিহানের কাছ থেকে অনেক কিছুই হাতিয়ে নেয়। রাফি এতদিন শুধু টুকটাক সন্দেহ করছিল, কিন্তু এবার সে দৃঢ় প্রতিজ্ঞ। সে জানে নিহান কিছু একটা লুকাচ্ছে। আজ রাতে সে ঠিক করেছে সত্যিটা বের করবেই। রাতের খাবারের পর রাফি নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ সে দেখলো নিহান চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কার সাথে চ্যাট করছে, মাঝে মাঝে মুচকে মুচকে হাসছে। রাফি মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না। এত টাকা কোথায় গেল আর এত রহস্য কেন?
রাফি ইচ্ছে করেই বারান্দার দিকে হাঁটতে থাকে। তার উপস্থিতি টের পেয়ে নিহান দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে নেয়। কিরে, এত রাতে কার সাথে কথা বলছিলি? আরে তেমন কিছু না। তেমন কিছু না, অথচ তুই ফোন লুকিয়ে ফেললি। আরে ভাই তেমন কিছু না বললাম না। রাফি এবার আরও সন্দিহানে হয়ে পড়ে। সে ভাবল শুধু প্রশ্ন করে লাভ নেই, এবার কিছু অ্যাকশন নিতে হবে। পরের দিন দুপুরে রাফি সিদ্ধান্ত নেয় নিহানের বন্ধুদের সাথে কথা বলবে। সে হৃদয়কে ফোন দেয়। হৃদয়, কেমন আছিস? ভাইয়া, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ভাই রে, বড় ভাইদের কাছে সব তথ্যই থাকে। আচ্ছা বলুন, কিছু দরকার? নিহান সম্পর্কে তোর সাথে একটু কথা বলতে চাই। জি ভাইয়া, বলেন, কি জানতে চান? দেখ হৃদয়, আমি জানি নিহান কিছু একটা লুকাচ্ছে। তোরা যদি সত্যি বলিস তাহলেই ওকে রক্ষা করতে পারবি, নয়তো দেরি হয়ে যাবে। এই কথায় হৃদয় ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সত্য গোপন করলে হয়তো আরও বড় বিপদ হবে। তাই সে ধীরে ধীরে সব বলে দেয়, কীভাবে জান্নাত ও তামান্না নিহানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। ভাইয়া, আমরা বন্ধুরা অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু ও কিছুতেই শুনতে চায়নি। আমি জানতাম কিছু একটা গড়বড় হচ্ছে, কিন্তু এতটা সিরিয়াস হবে ভাবিনি। ভাইয়া, আপনি কি কিছু করবেন? নিহান তো আমাদের কথাই শুনে না। এবারও আমার কথা শুনবে। রাফি আগেই জানতে পেরেছিল যে নিহান হৃদয়ের অসুস্থতার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সে কখনোই জানতো না সেই টাকা আসলে কোথায় বা কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আজ সব সত্য তার সামনে স্পষ্ট হয়ে গেল। ফোনটা রেখে রাফি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এতদিন সে শুধু সন্দেহে দোলাচলেই ছিল, কিন্তু এখন নিশ্চিত সে প্রতারিত হয়েছে। ধোঁকাবাজি এই জট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে তীব্র প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এবার সে জান্নাত তামান্নার আসল মুখোশ টেনে নামাবে যেভাবেই হোক। রাতের বেলা রাফি আর তার রুমে বসে ফোন হৃদয়ের সাথে কথা বলছে। হৃদয়, তোকে ধন্যবাদ। তুই যদি সত্যি কথা না বলতি তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না কি চলছে। ভাইয়া, আমরাও চেয়েছিলাম ওকে বোঝাতে, কিন্তু জান্নাত আপু আর তামান্না ওকে এমনভাবে ম্যানিপুলেট করেছিল যে কিছুতেই বিশ্বাস করছিল না। এবার ওর নিজের চোখেই দেখতে হবে সত্যিটা। আমরা যদি জান্নাত তামান্নার আসল রূপ ওর সামনে তুলে ধরতে পারি তাহলে ওর ভুল ভাঙবে। কিন্তু ভাইয়া, সেটা কিভাবে করব? একটা কাজ করতে হবে, নিহানকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে জান্নাত আর তামান্না ওর পেছনে কি করছে সেটা ও নিজেই শুনতে পাবে। মানে? জান্নাত আর তামান্না নিশ্চয় কোথাও গিয়ে আমাদের মতো আর কারোর সাথে এরকম প্রতারণা করছে, তাই না? হ্যাঁ ভাইয়া, কয়েকদিন আগে একদিন আমি তামান্নাকে একটা রেস্টুরেন্টে কারোর সাথে কথা বলতে দেখেছিলাম। মনে হচ্ছিল ছেলেটাকে সে ম্যানিপুলেট করেছে। ঠিক আছে, তাহলে ওদের ফলো করা দরকার। ওরা কোথায় যায় কি করে সব জানতে হবে। তারপর সঠিক সময় নিহানকে গিয়ে সব দেখাতে হবে। পরের দিন রাফি আর হৃদয় একই সাথে রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করতে থাকে। তাদের লক্ষ্য জান্নাত ও তামান্নার গতিবিধি পর্যবেক্ষণ করা। কিছুক্ষণ পর জান্নাত আর তামান্না রেস্টুরেন্টে ঢোকে। তারা একজন নতুন ছেলের সাথে বসে গল্প করছে। তখন হৃদয় বলে, ভাইয়া দেখেন, ওই ছেলেটা, আমি নিশ্চিত ওকেও ফাঁদে ফেলেছে। রাফি নিজের ফোনে বের করে ভিডিও রেকর্ড করা শুরু করে। আমরা এখন প্রমাণ সংগ্রহ করছি, এরপর এই ভিডিও দেখিয়ে নিহানের চোখ খুলে দেব। ক্যামেরায় স্পষ্ট শোনা যায় জান্নাত ছেলেটিকে বলছে, তুমি তো আমাদের ভালোবাসো, তাই না? তাহলে একটা আইফোন কেনার মতো টাকা দিতে পারবে না? আর একটু দাও না প্লিজ, পরে তোমাকে ফিরিয়ে দেব। হৃদয় হতবাক হয়ে যায় আর বলে, ভাইয়া দেখলেন, এভাবেই ওরা নিহানকেও ব্ল্যাকমেইল করেছে। এবার নিহানকে এটা দেখাতে হবে। রাফি আর হৃদয় পরিকল্পনা মতো নিহানকে রেস্টুরেন্টে নিয়ে আসে। তারা বলে এখানে একবার দেখা করলেই সব পরিষ্কার হয়ে যাবে। নিহান এসে দেখে জান্নাত ও তামান্না আবার নতুন একটা ছেলেকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলেছে। সে স্তব্ধ হয়ে যায়। এটা কি হচ্ছে? রাফি মোবাইল বের করে সেই আগের রেকর্ড ভিডিও চালিয়ে দেয়। জান্নাত আর তামান্নার প্রতিটি কথা স্পষ্ট শোনা যাচ্ছে। না না, এটা সম্ভব না। এখন বুঝলি ওরা তোকে কিভাবে ব্যবহার করেছিল? নিহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। এতদিন সে যাদের ভালোবেসে এসেছিল তারাই এত বড় প্রতারণা করলো।
এই মুহূর্তে জান্নাত আর তামান্না টের পেয়ে যায় যে তারা ধরা পড়ে গেছে। জান্নাত নিহানের দিকে রেখে গিয়ে বলে, নিহান, তুই এখানে কেন? এটা ভুল বোঝাবুঝি, প্লিজ আমার কথা শোনো। কিন্তু নিহান এবার আর কিছু শুনতে চায় না। সে ধীরে ধীরে পিছু হটে, তারপর বলে, আমি এতদিন অন্ধ ছিলাম। তারপর সে একবারও পিছনে না তাকিয়ে চলে যায়। জান্নাত আর তামান্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন নিহান পার্কে এসে তার চোখ লাল হয়ে আছে। রাফি ধীরে ধীরে তার পাশে এসে বসে। কেমন আছিস? নিহান কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, এতদিন আমি যা করেছি তার জন্য আমার নিজের কাছেই ঘৃণা হচ্ছে। আমি এত বোকা ছিলাম কেন ভাইয়া? আমরা সবাই জীবনে ভুল করি নিহান, কিন্তু ভুল স্বীকার করে সেটা থেকে বেরিয়ে আসাটাই আসল সাহস। নিহান চোখ মুখ তাকায়। প্রথমবারের মতো তার ভেতরে একটা শান্তি অনুভব হয়। এবার থেকে আমি আর কখনো এমন ভুল করব না। এটাই তো চাইছিলাম। আকাশের দিকে তাকিয়ে নিহান গভীর শ্বাস নেয়। আজ সে অনেকটা বদলে গেছে। সে আর আগের মতো সহজ সরল প্রতারিত হওয়ার মানুষ না। সে এখন জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে। ওদিকে বাসায় ফিরে জান্নাত ও তামান্নার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তামান্নার চোখে পানি, কারণ তামান্না নিহানকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। কিন্তু তার বোনের লোভের কারণেই তামান্না তার সত্যিকারের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারেনি। জান্নাত প্রচণ্ড রেগে আছে। তামান্না সোফায় বসে কাঁদছে, আর জান্নাত রাগান্বিত হয়ে রুমের এদিক ওদিক হাঁটছে আর বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? ওর জন্য কাঁদছিস? ওই বোকাটাকে তো আমরা নিজেরই ফাঁদে ফেলেছিলাম। আপু, আমি তো সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। তুই সিরিয়াসলি বলছিস? তুই সত্যি ওকে ভালোবাসিস? একটা ছেলেকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে গিয়েছিলি, আর এখন তার জন্য কান্নাকাটি করছিস? হ্যাঁ, ভালোবাসি আপু। আমি আগে বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। নিহান আমাকে সত্যিই ভালোবাসতো। সে সব সময় আমার জন্য সবকিছু করত। আমি যখন যা চাইতাম সে তাই এনে দিত। ও যা করেছে সেটা ভালোবাসা না, পাগলামি। আর তুইও তো ওর সাথে অভিনয় করেছিস। এখন এসব নাটক কেন? এটা নাটক না, তুমি আমাকে জোর করেছো, ওর সাথে মিথ্যা প্রেম করতে বলেছো। আমি যদি ওর সাথে ভালোভাবে থাকতাম তাহলে হয়তো ও আমাদের কাছে থাকতো, কিন্তু তুমি শুধু টাকার কথাই ভেবেছো, আর আমি ওকে হারিয়ে ফেললাম। আহারে, এখন ওর জন্য কষ্ট হচ্ছে? ও তো তোকে ছেড়ে চলে গেছে, ফিরে আসবে না। আমি চাই ওকে সব সত্যি বলে দেই, ওকে গিয়ে বলবো আমি ভুল করেছি, কিন্তু সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তুই কি একদম পাগল হয়ে গেছিস? ও এখন তোকে বিশ্বাস করবে? তুই ওর সামনে দাঁড়ালেই একটা থাপ্পড় দিয়ে চলে যাবে। অন্তত চেষ্টা তো করতে পারি। জান্নাত গভীরভাবে তামান্নার দিকে তাকায়। প্রথমবারের মতো সে বুঝতে পারে তামান্নার সত্যিই পরিবর্তন হয়ে গেছে। তামান্না নিজের ঘরে চলে যায়। সে ফোন হাতে নিয়ে নিহানের নাম্বারে কল দিতে চায়, কিন্তু সাহস পাচ্ছে না। তারপর নিজের মনে মনে বলে, নিহান কি আমার কথা শুনবে? ও কি আমাকে আরেকবার বিশ্বাস করবে? সে টেক্সট লিখতে শুরু করে, নিহান, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার সামনে দাঁড়িয়ে সব সত্যি বলতে চাই। কিন্তু সে সেন্ড করার আগেই জান্নাত রুমে ঢোকে। তুই এই কাজ করবি না। তুমি আমাকে আর কন্ট্রোল করতে পারবে না আপু। এবার আমি নিজের মতো করব। জান্নাত হতবাক হয়ে তামান্নার দিকে তাকিয়ে থাকে, আর তামান্নার চোখে আগুনের মতো দৃঢ় সংকল্প জ্বলতে থাকে। তামান্না আর অপেক্ষা করতে পারে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজই নিহানের কাছে ক্ষমা চাইবে। সে জানে এটা সহজ হবে না, কিন্তু চেষ্টা করতেই হবে। তামান্না মেসেজটা ডিলিট করে দেয় এবং ডিরেক্ট নিহানকে কল করে। নিহান ফোনটা তুলে নেয়, কিন্তু কথা বলে না। কয়েক সেকেন্ড নীরবতা পর তামান্না কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নিহান, কি চাও? আমি তোমাদের সাথে দেখা করতে চাই। একটা সুযোগ দাও। আর কোনো নাটক দেখার সময় নেই আমার। আমি তোমার মতো মিথ্যাবাদী প্রতারকের সাথে এক মুহূর্তও কথা বলতে চাই না। প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি অনুতপ্ত। আমি তোমাকে ভালোবেসেছি। ভালোবাসা? তুমি জানো ভালোবাসা কি? ভালোবাসা হলো বিশ্বাস, আর তুমি সেই বিশ্বাসটাকে টুকরো টুকরো করে ফেলেছো। আমি ভুল করেছি, কিন্তু কিন্তু আমি তোমার ভালোবাসার যোগ্য হতে চাই। আমার জীবনে তোমার আর কোনো স্থান নেই তামান্না। আমাকে আর কখনো কল দিও না। নিহাল কল কেটে দেয়। তামান্না হতবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তারপর তামান্নার হৃদয়ের নাম্বারে কল দেয়। কল রিসিভ করে বলে, তামান্না, তুমি আমাকে কল দিলে কেন? হৃদয়, আমি নিহানকে ফিরে পেতে চাই, কিন্তু ও আমাকে আর বিশ্বাস করতে চায় না। ওর জায়গায় থাকলে আমিও হয়তো বিশ্বাস করতাম না। আমি সত্যিই বদলাতে চাই হৃদয়।
আমি চিরতরে এই স্বার্থপর জীবন ছেড়ে যেতে চাই। নিহানকে বোঝানোর জন্য আমাকে সাহায্য করো। তামান্নার কান্নাকাটি দেখে নিহান একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারপর অনেকক্ষণ চিন্তা করতে থাকে। শুধু নিহানকে বোঝালে হবে না, রাফি ভাইকেও বোঝাতে হবে। রাফি ভাই? হ্যাঁ, এখন রাফি ভাই নিহানের সবচেয়ে কাছের মানুষ। উনি রাজি হলে হয়তো নিহানও চিন্তা করবে। তাহলে আমাকে রাফি ভাইয়ের সাথে কথা বলতে হবে। তামান্না হৃদয়ের সাথে নিয়ে রাফির সাথে দেখা করতে যায়। রাফি তাদের দেখে কিছুটা অবাক হয়। এখানে কেন এসেছো? আমি নিহানকে ফিরে পেতে চাই। ফিরতে চাও? কিভাবে বিশ্বাস করব যে এটা আর একটা নাটক না? আমি সত্যিই বদলাতে চাই। আমি চাই নিহান আমাকে আবার গ্রহণ করুক। আমি ভালোবাসার মূল্য বুঝেছি। রাফি গভীর চিন্তায় ডুবে যায়। নিহানের এই কয়দিনের শারীরিক ও মানসিক অবস্থা দেখে সে এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছিল না। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। এই ভাবনাই তাকে আরও অস্থির করে তোলে। অবশেষে রাফি একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তামান্নাকে যে কোনো মূল্যেই নিহানের জীবনে ফিরিয়ে আনবে, তার বউ করে ঘরে তুলবে। তবে এটা এত সহজ হবে না। রাফি কিছু শর্ত জুড়ে দিল, কারণ এবার সে আর কোনো ভুল করতে চায় না। সব কিছু তার নিয়ন্ত্রণেই থাকবে। রাফি বলল, তাহলে প্রমাণ করো। কি করলে বিশ্বাস করবেন? যদি তুমি সত্যি বদলাতে চাও তাহলে তোমার স্বার্থপর পরিবারকে চিরতরে ছেড়ে দাও। যদি তুমি তোমার পরিবার থেকে বের হয়ে আমার ভাইয়ের সাথে থাকতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব। পরিবার ছেড়ে দিতে হবে? হ্যাঁ, কারণ তোমার বোন আর তোমার পরিবার শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না। যদি তুমি সত্যি ভালোবাসতে পারো তাহলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিঃস্বার্থ হতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, আমাকে একটু সময় দিন। তারপর তামান্না বাসায় ফিরে আসে। সারা রাত ঘুম আসে না। একের পর এক চিন্তা মাথায় আসতে থাকে। সত্যি কি সে সব কিছু ছেড়ে যেতে পারবে? পরিবারের মায়া, জান্নাত আপুর প্রভাব এসব পেছনে ফেলে শুধু নিহানের ভালোবাসার জন্য নতুন জীবন শুরু করা কি সম্ভব? ঘর অন্ধকার। জানলার ফাঁক গলে চাঁদের আলো পড়ছে তামান্নার মুখে। বিছানায় বসে আছে, হাতে একটা ছোট্ট পারিবারিক ছবি, জান্নাত আপুর সাথে তোলা ছোটবেলাকার ছবি। সেই ছবির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, জান্নাত আপু আমাকে সবসময়ই নিজের স্বার্থে ব্যবহার করেছে। আমিও তো সেটা বুঝতে পারতাম, কিন্তু কিছু বলিনি। আপুর কথা শুনে সব কিছু করেছি। আর এখন আমি নিহানকে হারিয়েছি। এই ভুলের খেসারত দিতে হবে আমাকে। আমি আমার পরিবার ছাড়তে রাজি, কিন্তু শুধু নিহানের জন্য নয়, নিজের জন্য। আমি আমার জীবনটা নিজের মতো করে গড়তে চাই, আর তার জন্য আমার নিহানকে প্রয়োজন। পরদিন সকাল। তামান্না ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। কাপড় চোপড়, কিছু টাকা আর নিজের প্রিয় কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে জান্নাত তাকিয়ে থাকে। রাগান্বিত কণ্ঠে বলে, কি হচ্ছে এটা? ব্যাগ গুছাচ্ছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আপু, আমি চলে যাচ্ছি। কি? কোথায় যাবি? যেখানে আমার জীবন, যেখানে আমার ভালোবাসা, যেখানে আমি আর তোমার খেলার পুতুল হব না। পাগল হয়ে গেছিস নাকি? তুই কি জানিস তুই কি করতে যাচ্ছিস? জানি আপু, এবার নিজের জন্য বাঁচতে চাই। শুধু টাকা পাওয়ার জন্য কারো জীবন নিয়ে খেলতে চাই না। নিহানের মতো ভালো একজন মানুষকে হারিয়ে দিতে চাই না। আমি সত্যিই ওকে ভালোবেসেছি। ভালোবাসা? তুই কি জানিস ভালোবাসা কি? এটা সব বোকাদের জন্য। আমি তোকে যা করতে বলেছি করলি না, তাই না? এবার দেখবি কিভাবে ধ্বংস হয়ে যাবি। যদি ধ্বংস হই তাহলে সেটা আমার সিদ্ধান্তের জন্য হবে, তোমাদের জন্য নয়। এবার আমাকে যেতে দাও আপু। জান্নাত কড়া চোখে তাকিয়ে থাকে, কিন্তু তামান্নার চোখের আত্মবিশ্বাস দেখে সে এবার চুপ হয়ে যায়। তামান্না একবার শেষবারের মতো বাড়ির ভেতরে তাকায়। ছোটবেলার অনেক স্মৃতি, জান্নাত আপুর সাথে কাটানো দিনগুলো, সে সবই এখন অতীত। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। পিছন থেকে জান্নাতের কঠিন কণ্ঠ ভেসে আসে, মনে রাখিস তোর জন্য আমার দরজা চিরতরে বন্ধ। ফিরে আসতে চাইলে আমি তোকে মেনে নেব না। আপু, আমি আর ফিরে আসবো না। তামান্না দরজা খুলে বেরিয়ে যায়। সূর্যের আলো তার মুখে পড়ে আর সে নতুন জীবনের পথে পা বাড়ায়। তামান্না ধীরে ধীরে নিহানদের বাসার সামনে এসে দাঁড়ায়। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। এই বাড়িতেই নিহান আছে, কিন্তু সে কি তাকে মেনে নিবে নাকি আবার দূরে ঠেলে দিবে? সে এক মুহূর্ত ভাবল, তারপর সাহস করেই কলিং বেলে চেপে দিল। দরজা খুলে দিল রাফি। তামান্নাকে দেখে রাফি একটু অবাক হলো, কিন্তু কিছু না বলেই দরজায় পুরোপুরি খুলে দিল। তামান্না ধীরে ধীরে ভেতরে ঢুকলো। নিহান তার রুমেই ছিল।
তামান্না সরাসরি দরজা ঠেলে ভেতরে ঢুকলো। তাকে দেখে নিহানের চোখ রাগে লাল হয়ে উঠল। সে গর্জে উঠল। এখানে কি করছো তুমি? তোমার সাহস হয় কিভাবে আমার সামনে আসার? তোমার সাথে কথা বলতে এসেছি নিহান। কথা? হ্যাঁ, তোমার মতো প্রতারক মেয়ের সাথে আমার আর কোনো কথা নেই, যাও এখান থেকে। প্লিজ অন্তত একবার আমাকে শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তুমি আর তোমার বোন মিলে আমাকে কিভাবে ব্যবহার করেছো সেটা আমি জানি। এখন এই নাটক দেখানোর দরকার নেই। তামান্না চোখের জল মুছে ফেলল। সে জানতো নিহান এত সহজে তাকে বিশ্বাস করবে না, কিন্তু সে সহজে হার মানবে না। এমন সময় রাফি ঘরে ঢুকলো, গভীর স্বরে বলল, নিহান প্লিজ একবার ওর কথা শোন। তুমি এখন এর পক্ষ নিচ্ছ? আমি সত্যের পক্ষে। তামান্না সব ছেড়ে চলে এসেছে শুধু তোমার জন্য। ওর পরিবার ত্যাগ করেছে, শুধু তোমাকে ভালোবাসে। আর যদি এগুলো অভিনয় হয়? তাহলে সে আজ এখানে আসতো না, সব কিছু ছেড়ে তোমার সামনে হাঁটু গেড়ে বসতো না। এই বলে রাফি বেরিয়ে গেল, যেন তামান্না ও নিহানকে একান্ত সময় দিতে চায় সে। রাফি রুম থেকে বের হতেই তামান্না ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। নিহান হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো, চোখ ভেজা গলায় বলল, নিহান, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি, আমি জানি আমার ভুল ছিল। আর সে ভুলের জন্য আমি প্রতিটা মুহূর্ত নিজেকে অপরাধী মনে করেছি। কিন্তু একটা সত্য কখনো বদলাবে না, আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, এখনো বাসি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমার পাশে থাকতে চাই, তোমাকে আগলে রাখতে চাই সারা জীবন। আমি চাই জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাতটি শক্ত করে ধরে রাখতে চাই। আমরা একসঙ্গে বার্ধক্যে পৌঁছাই, একে অপরের সঙ্গী হই, আমাদের নাতি নাতনিদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠি, তাদের খুনসুটিতে নিজেদের হারিয়ে ফেলি। নিহান, এই স্বপ্নগুলো কি তুমি আমার সঙ্গে দেখতে পারবে না আরেকবার? নিহান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার হৃদয় কঠিন হয়ে গেছে, কিন্তু তামান্নার চোখের জল তাকে নরম করে ফেলেছে। একটু সময় পার হওয়ার পর নিহান ধীরে ধীরে তামান্নার সামনে বসে পড়ে। তারপর হঠাৎ করে শক্ত করে তাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি যে আমার রক্তের সঙ্গে মিশে আছো, যেমন রক্তের প্রবাহে গ্লুকোজ মিশে থাকে, তেমনি তুমি মিশে আছো আমার অস্তিত্বের প্রতিটি কণায়। তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে, আমার প্রতিটি বিশ্বাসে। আমি চাইলেও তোমাকে ভুলতে পারবো না, কারণ তুমি যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, বারবার নিজেকে বুঝিয়েছি, চেষ্টা করেছি হৃদয় থেকে তোমার অস্তিত্ব মুছে ফেলতে, কিন্তু পারিনি। আমিও পারিনি। নিহান তামান্নাকে আরও শক্ত করে নিজের বুকে টেনে নিল, যেন হারিয়ে ফেলার সব ভয় এক মুহূর্তেই মুছে দিতে চায়। গভীর ভালোবাসায় তার ঠোঁট আলতো পরশ বুলিয়ে দিল, যেন প্রতিটি স্পর্শে সে তার তামান্নাকে অনুভব করতে চায়। এই ভালোবাসা চিরন্তর, অবিচল। কিছুক্ষণ পর নিহান ধীরে ধীরে তামান্নার মুখের দিকে তাকালো, তার চোখে চোখ রাখলো। সেই গভীর দৃষ্টিতে ছিল অগাধ অনুভূতি, হারিয়ে যাওয়া এক অনন্ত টান। তারপর মৃদু হাসলো এবং নরম স্বরে বলল, আর কখনো আমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? আর কখনো না। নিহান এবার তামান্নার হাত ধরে উঠিয়ে নিল আর তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। তামান্না অনুভব করলো এই ভালোবাসাটাই তার জীবনের সবচেয়ে বড় সত্য। পেছনে দাঁড়িয়ে থাকা রাফি মুচকি হাসলো। সব ঠিক হয়ে গেছে। নিহান ও তামান্নার প্রেম অবশেষে সকল বাধা পেরিয়ে এক সুখী পরিণতির দিকে এগিয়ে গেল। এই পথ সহজ ছিল না, কিন্তু ভালোবাসার সব কিছু জয় করতে পারে। এই গল্পটি মূলত বাস্তব জীবনের একটি কঠিন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত, যেখানে তামান্না ও নিহানকে একসময় বিশ্বাসে বেঁধে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই বিশ্বাস ভেঙে যায়। তামান্না তার নিজের স্বার্থে প্রেমের নামে নিহানকে ধোঁকা দেয় এবং চলে যায়। এর ফলে নিহান একসময় একদম একা হয়ে পড়ে এবং তার জীবন অন্ধকারে ডুবে যায়, যেখানে সে নিজের ভুল সিদ্ধান্ত ও অগোছালো অবহেলার মধ্যে হারিয়ে যায়। তবে গল্পটির পরবর্তী অংশটি আমি আমার কাল্পনিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করেছি, যাতে এটি আরেকটু সুন্দর ও হৃদয়গ্রাহী শোনায়। এখানে গল্পের পরিবর্তন, চরিত্রের আত্মবিশ্বাস ও ভালোবাসার অদ্ভুত জাদু সবকিছু একটি নতুন মোড় নেয়। জীবন যখন এক অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, তখন আশার আলো অদৃশ্য হয় না। কখনো কখনো বাস্তবতার দিক থেকে কিছু কিছু পরিবর্তন এবং ভালোবাসার প্রতি গভীর বিশ্বাস মানুষের জীবনকে নতুনভাবে বদলে দেয়। গল্পের এই আংশিক পরিবর্তন আমাদের শেখায় যে জীবনের সংকট বা দুঃখের সময় থেকেও যদি আমরা শক্ত হতে পারি এবং আমাদের হৃদয়কে কঠিন সিদ্ধান্তগুলো অনুসরণ করি, তবে সেই অন্ধকার পথেও আলোর রশ্মি দেখতে পাবো। প্রেমের মধ্যে যেমন সুখ থাকে, তেমনি থাকে কিছু কঠিন সময়।
তবে যদি আমরা সৎ থাকি এবং নিজের প্রতি সত্য থাকি তাহলে কোনো সম্পর্কই নিঃশেষ হতে হয় না। তামান্না ও নিহানের এই যাত্রা আমাদের শেখায় যে আমরা যদি একে অপরকে বোঝার চেষ্টা করি এবং নিজেকে ভুল থেকে শিক্ষা নেই তাহলে কোনো সম্পর্কই শেষ হয়ে যায় না। ভালোবাসা, বিশ্বাস এবং ক্ষমা এই তিনটি মূল উপাদানই জীবনকে আরও সুন্দর করে তোলে। তাহলে দর্শকরা বুঝতে পারবে যে পৃথিবীর ভালোবাসা দুষ্টুটি থাকা সত্ত্বেও ক্ষমা ও সৎ মনোভাবই সব কিছু ঠিক করতে পারে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর এরকম আরও রোমান্টিক ও আবেগময় গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এত সময় ধরে আমাদের সাথে গল্পটি শোনার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী গল্পে আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসা, নতুন কোনো আবেগের গল্প নিয়ে। সবাইকে ধন্যবাদ।